আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2025 সালে রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 307 পাতাতে যে 8 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি এর উত্তরগুলো দেখিয়ে দেবো এবং তোমরা তোমাদের ভূগোল বইয়ে কত পাতাতে পাচ্ছ সেটাও দেখিয়ে দেবো। ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। ভূপৃষ্ঠ থেকে ওপরে 16 কিমি পর্যন্ত যে বায়ুস্তর আছে সেটি হলো ট্রপোস্ফিয়ার। আন্টার্কটিকার আর এক নাম সাদা মহাদেশ। বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। লু ও আঁধি হলো এক ধরনের ঝড়। ম্যানগ্রোভ অরণ্যের একটি উদ্ভিদ হলো সুন্দরী গাছ। উচ্চ রক্তচাপ কমায় সর্পকান্তা গাছের পাতা। বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় 1972 সালে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হলো আফ্রিকা। 30 থেকে 35 বছরের গড় আবহাওয়াকে বলা হয় জলবায়ু। পৃথিবীর তাপমণ্ডলকে 3 ভাগে ভাগ করা হয়। আচ্ছা, 2 দাগের দেখো পূর্ণ বাক্যে উত্তর দাও। বায়ুমণ্ডল কাকে বলে চলো একটু দেখে নেই। লিখবে যে পৃথিবীর গায়ে চাদরের মতো লেগে থাকা বায়ুস্তরই হচ্ছে বায়ুমণ্ডল। প্যানজিয়া কি 35 পাতা একটু দেখবো। দেখো, প্রায় 22.5 কোটি বছর আগে পৃথিবীর মানচিত্রটা এখনকার মতো ছিল না। একটাই বিরাট অখণ্ড স্থলভাগ বা মহাদেশ ছিল যার নাম প্যানজিয়া। এতটা লিখবে। পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম লেখো। এটা হবে ল্যাম্বার্ট। এটা তোমরা 39 পাতাতে পাবে। এই যে দেখো, দীর্ঘতম হিমবাহ হচ্ছে ল্যাম্বার্ট হিমবাহ। দৈনিক উষ্ণতার প্রসর বলতে কি বোঝো 47 পাতা একটু দেখে নেব। লিখবে যে কোনো স্থানের একদিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য হলো সেই স্থানের দৈনিক উষ্ণতার প্রসর বা পার্থক্য। পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত কোথায় হয় 80 পাতায় চলো দেখে নিই। মেঘালয়ের মৌসিনরাম যেমন পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান, তাহলে লিখবে মেঘালয়ের মৌসিনরাম। কোন মাটিতে জল ধারণ ক্ষমতা বেশি এঁটেল। পরিযায়ী পাখি কাকে বলে 92 পাতায় দেখব। শীতকালে শীতপ্রধান দেশ থেকে কিছু পাখি উড়ে আমাদের দেশে আসে আর গরম পড়লে তারা আবার নিজের দেশে ফিরে যায়, এটাই হচ্ছে পরিযায়ী পাখি। স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে চলো দেখে নিই একটু। মানুষের চেষ্টা ছাড়া শুধুমাত্র প্রকৃতির ওপরে নির্ভর করে জন্মানো গাছপালাই হলো স্বাভাবিক উদ্ভিদ। বিশ্ব অরণ্য দিবস কবে পালন করা হয় 21শে মার্চ। 90 পাতা একটু দেখে নিই। দেখো, বিশ্ব অরণ্য দিবস হচ্ছে 21শে মার্চ। লুপ্তপ্রায় প্রজাতির সুরক্ষা ও উন্নয়নকে কি বলে, এটা হচ্ছে অভয়ারণ্য। এটা 93 পাতাতে পাবো। দেখো, যেখানে লুপ্তপ্রায় প্রজাতির সুরক্ষা উন্নয়নের দিকে লক্ষ্য রাখা হয়, যেমন জলদাপাড়া অভয়ারণ্য, এই যে অভয়ারণ্য উত্তর হবে। এবার 3 দাগের আমরা একটু দেখে নেই। ঠিক বা ভুল নির্ণয় করো। পৃথিবীর মোট জলভাণ্ডারের নাম বাড়িমণ্ডল, এটা হবে ঠিক। ভারত মহাসাগর পৃথিবীর 3য় বৃহত্তম মহাদেশ, ভুল। ক্রিল হলো পেঙ্গুইনের প্রধান খাদ্য, ঠিক। সূর্যের লম্বরশ্মির কারণে কম অঞ্চলে বেশি তাপমাত্রা হয়, এটা হবে ঠিক। প্রাচীন পলিমাটিকে খাদার বলে, ভুল। আর হিমালয়ের পার্বত্য অঞ্চলে রেড পান্ডা দেখতে পাওয়া যায়, ঠিক। ফণিমনসা একটি লবণাম্ব উদ্ভিদ, ভুল। এরপর 4 দাগে দেখো, বাম দিকের সঙ্গে ডান দিক মিল স্থাপন করো। ডান দিকের মিল স্থাপন করো। বায়ুর চাপ হয়ে যাবে ব্যারোমিটার। বায়ুর আর্দ্রতা হয়ে যাবে হাইগ্রোমিটার। বায়ুর গতিবেগ হয়ে যাবে অ্যানিমোমিটার। নর্মদা নদীর উৎস হয়ে যাবে অমরকণ্টক সিংহ। আর মরু অঞ্চলের মাটি হয়ে যাবে জল ধারণের ক্ষমতা কম এবং অনুর্বর। এরপর 5 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। নিম পাতার ব্যবহার লেখো। 91 পাতায় দেখে নেব। নিম পাতার ব্যবহার দেখো, ত্বক, লিভার, দাঁত ও চুল ভালো রাখে। পার্বত্য অঞ্চলের মাটির বৈশিষ্ট্য লেখো। 84 পাতায় একটু দেখে নেই চলো। এই দেখো পার্বত্য অঞ্চলের মাটি, এখানটা সবটা লিখবে। কালবৈশাখী কাকে বলে 80 পাতায় দেখবো। আচ্ছা, কালবৈশাখী এই যে এখানটা সবটা লিখে দেবে। আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য দেখো 45 পাতায় রয়েছে। এই যে দেখো আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য। এরপরে দেখো টিকা লেখো। আন্টার্কটিকার জীবজগৎ, এটা 41 পাতায় একটু দেখে নেব। এই দেখো আন্টার্কটিকার জীবজগৎ। পরেরটা দেখো
পৃথিবীর কয়টি মহাদেশ ও কি কি? 36 পাতা একটু দেখে নেব। আচ্ছা, এখানে দেখো পৃথিবীতে 7টি মহাদেশ রয়েছে। উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ওসিয়ানিয়া, আর একটা হয়ে যাচ্ছে দেখো আন্টার্কটিকা। মোট 7টি। জলচক্র কাকে বলে? 34 পাতা একটু দেখব। এই দেখো সূর্যের তাপে এইখান থেকে তোমরা এই এতটা পর্যন্ত লিখবে। সমষ্ণ রেখা কাকে বলে? 52 পাতায় দেখে নেব। দেখো তোমরা লিখবে যে পৃথিবীর মানচিত্রে সমান গড় উষ্ণতাযুক্ত স্থানগুলোকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমষ্ণ রেখা বলে। 6 দাগে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। মাটির ব্যবহারগুলি লেখো। এটা পারুল প্রকাশনী থেকে একটু দেখিয়ে দিচ্ছি, এসো দেখে নাও মাটির ব্যবহার। পরেরটা দেখো গাছ আমাদের কি কি উপকার করে, এটাও পারুল প্রকাশনী থেকে একটু দেখে নিই, এসো দেখো। আন্টার্কটিকা মহাদেশের ভবিষ্যৎ সম্পর্কে লেখো। 42 পাতা একটু দেখে নেব। এই দেখো আন্টার্কটিকার ভবিষ্যৎ। বায়ুমণ্ডলের স্তরগুলির সম্পর্কে লেখো। 31 পাতায় পাবো। এই দেখো বায়ুমণ্ডলের স্তরগুলো রয়েছে। দেখো ট্রপোস্ফিয়ার, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, তারপর দেখো এক্সোস্ফিয়ার। এই যে দেখো চিত্র অঙ্কন করা রয়েছে এটার। তোমরা এই পাতাটার পুরোটাই তোমরা এই বায়ুমণ্ডলের স্তরবিন্যাস পুরোটাই তোমরা লিখে দেবে। আচ্ছা, বায়ুমণ্ডল না থাকলে আমাদের কি হতো 32 পাতায় দেখে নেবো। এই যে দেখো এখানটা পুরোটা উত্তর হয়ে যাবে। মানুষের কিছু কাজকর্ম পরিবেশে ভারসাম্য নষ্ট করছে, এই উক্তিটির সম্পর্কে তোমার মতামত দাও। 38 পাতায় দেখব। দেখো মানুষ জীবমণ্ডলের একটি অংশ মাত্র, অথচ মানুষের কিছু কাজকর্ম পরিবেশে ভারসাম্য নষ্ট করছে। এখানটা পুরোটা যেমন আছে তোমরা লিখে দেবে। তাহলে আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালে রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 307 পাতায় যে 8 নম্বর স্কুলে যে সেখানে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমের মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছে। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনের নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। আর তোমরা সকলে খুব ভালো থেকো।